প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের ক্লাস দিব। গত ক্লাসে আমরা পৃষ্ঠটান সম্পর্কে পড়েছি। আজকে আমরা এর পরবর্তী টপিকসে যাব, পৃষ্ঠশক্তি নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা পৃষ্ঠশক্তির সংজ্ঞা লিখতে পারবে। পৃষ্ঠশক্তি ও পৃষ্ঠটানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, স্পর্শকোণের সংজ্ঞা বলতে পারবে ও গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তরল পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করতে কৃত কাজ নির্ণয় করতে পারবে ও গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এখানে একটা তরল পদার্থ দেখা যাচ্ছে। তরল পদার্থের এই উপরের পৃষ্ঠের অণুগুলো ভিতরের দিকে টানে, ফলে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল উপরের তলের যে ক্ষেত্রফলটা সেটা সংকুচিত হতে চায়। তাই তরল পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করলে বা নতুন বৃদ্ধি করলে বাইরের দিকে তল পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করলে বা নতুন পৃষ্ঠতল সৃষ্টি করলে উক্ত টানের বিরুদ্ধে এখানে ভিতরের দিকে অণুগুলো যেই টান দিচ্ছে এই টানের বিরুদ্ধে কাজ করতে হবে। এই কৃত কাজ নতুন পৃষ্ঠতলে স্থিতিশক্তিরূপে সঞ্চিত থাকবে, আর এই স্থিতিশক্তি হচ্ছে পৃষ্ঠশক্তি। তাহলে আসো, তরলের মুক্ত পৃষ্ঠের একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে কাজ করতে হয় তাকেই পৃষ্ঠশক্তি বলে। এই যে তরলের অণুগুলো যে ভিতরের দিকে টেনে যে ক্ষেত্রফলটাকে সংকুচিত করতে চাচ্ছে, এটাকে বৃদ্ধি করার জন্য বাইরে থেকে একটা বল দিয়ে কৃত কাজ করতে হবে। আর এই একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে কাজ করতে হয় তাকে আমরা পৃষ্ঠশক্তি বলবো। তাহলে কোনো তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল ডেল এ, এই যে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল যদি ডেল এ পরিমাণ বৃদ্ধি করতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তবে পৃষ্ঠশক্তি ই ইকুয়াল টু ডাব্লিউ বাই ডেল এ। এই ডাব্লিউটা হচ্ছে কৃত কাজ আর ডেল এটা হচ্ছে ক্ষেত্রফলের বৃদ্ধিটা। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে, পৃষ্ঠশক্তি ই ইকুয়াল টু ডাব্লিউ বাই ডেল এ। পৃষ্ঠশক্তি ই ইকুয়াল টু কাজ বাই ক্ষেত্রফল। তাহলে প্রতি একক ক্ষেত্রফলের বৃদ্ধি করতে ডেল দিয়ে হচ্ছে বৃদ্ধি বা পরিবর্তন। প্রতি একক ক্ষেত্রফলে বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হচ্ছে গিয়ে পৃষ্ঠশক্তি। এখন আসো, পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির মধ্যে আমরা সম্পর্ক পড়ব। এই যে এটা হচ্ছে গিয়ে একটা এ বি সি ডি একটা আয়তাকার ফ্রেম। এটা তার দিয়ে আমরা একটা ফ্রেম তৈরি করে এটাকে সাবান পানিতে ডুবালে যখন সাবান পানি থেকে তুলবো তখন এটার মধ্যে একটা সাবানের বুদবুদ দেখা যাবে, বুদবুদের তৈরি হবে। আর এই যে এডি তলের এটার হচ্ছে কি দৈর্ঘ্য এল। এখন পৃষ্ঠটান, তরলের যে পৃষ্ঠটান, এটা কি করবে, বিসি যে তারটাকে সেটাকে সংকুচিত করে এডি তারের দিকে সরিয়ে নিতে চাইবে। পৃষ্ঠটানের কারণে এই বিসি তারটা সরে এডি এর দিকে যেতে চাইবে। আর এটাকে ঠিক রাখার জন্য, সাম্য অবস্থায় রাখার জন্য পৃষ্ঠটানের সমপরিমাণ একটা বিপরীত দিকে একটা এফ বল প্রয়োগ করতে হবে আমাদের। তাহলে দেখো, বিসি তারের উপর ক্রিয়ারত পৃষ্ঠটান জনিত মোট বল, এই যে যেই টানটা পৃষ্ঠটানটা কাজ করছে এর বিপরীত দিকে যে বলটা এফ ইকুয়াল টু 2L 2 ক্যাপিটাল টি স্মল এল। এখানে গত ক্লাসে আমরা পৃষ্ঠটান টি ইকুয়াল টু এফ বাই 2L শিখেছিলাম, সেখান থেকে এফ ইকুয়াল টু 2TL আর 2 দিয়েছি এখানে সাবানের দুইটা তল, উপরে নিচে দুইটা তল দেখে, বুদবুদের দুইটা তল দেখে 2 দিয়েছি। তাহলে এফ ইকুয়াল টু 2TL। এখন বুদবুদের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে, এই বিসিকে যদি ক্ষেত্রফল বৃদ্ধি করতে চাই এক্স পরিমাণ সরিয়ে, বুদবুদের ক্ষেত্রফল বৃদ্ধির জন্য বিসি তারকে বাইরের দিকে এক্স পরিমাণ সরাতে কৃত কাজ। এই যে বাইরের দিকে যদি আমি এক্স পরিমাণ সরাই, এখানে এক্স পরিমাণ সরাতে আমাদের যে কাজটা করতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু, আমরা জানি কাজ ইকুয়াল টু বল ইন্টু সরণ, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স, এখানে সরণটা হচ্ছে কি এক্স। এই যে এফ এর মানটা বসালাম, এফ এর মানটা হচ্ছে গিয়ে
2TL আর x এর জায়গায় x। এখন একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কৃত কাজ বা পৃষ্ঠশক্তি, আমরা জানি পৃষ্ঠশক্তি যে একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কি পৃষ্ঠশক্তি। তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কৃত কাজ বা পৃষ্ঠশক্তি E ইকুয়াল টু, একটু আগে যেটা শিখেছি, E ইকুয়াল টু W/del A। এখন ক্ষেত্রফল বৃদ্ধি, এই যে এখানে এটার মধ্যে ক্ষেত্রফল বৃদ্ধি ডেল এ যেটা, সেটা হচ্ছে গিয়ে 2Lx। এই যে এখানে x পরিমাণ বৃদ্ধি করলাম, এর জন্য x, আর ক্ষেত্রফলটা তো ছিল 2 উভয় পাশের যে ইয়েটা। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে গিয়ে ডেল এ ইকুয়াল টু 2Lx। এখন এটার মধ্যে এই ডেল এর মানটা আমি বসিয়ে দিব, আবার ডাব্লিউ এর মানটা বসিয়ে দেই যদি, তাহলে ইকুয়াল টু, এই যে ডাব্লিউ এর মান হচ্ছে 2TLx, এই যে 2TLx, আর ডেল এ হচ্ছে গিয়ে 2Lx, এই যে 2Lx। এখন এই যে 2 কাটা যায়, L কাটা যায়, x কাটা যায়, থাকছে শুধু টিটা হচ্ছে গিয়ে পৃষ্ঠটান। এই যে তাহলে দেখা যাচ্ছে পৃষ্ঠশক্তি এবং পৃষ্ঠটান সমান, পৃষ্ঠশক্তি এবং পৃষ্ঠটান সমান। এখন তরল পৃষ্ঠের ক্ষেত্রফল পরিবর্তনে যে কৃত কাজটা সেটা আমরা শিখব। কোনো তরল ফোঁটাকে আমরা, একটা বড় তরল ফোঁটাকে ভেঙে সমায়তন বিশিষ্ট ছোট ছোট ফোঁটায় যদি পরিণত করি, তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। ফলে বাইরে থেকে কাজ সম্পাদন করতে হয় অথবা শক্তি সরবরাহ করতে হয়। আবার ছোট ছোট ফোঁটা একত্রিত করে বড় ফোঁটা তৈরি করলে পৃষ্ঠের ক্ষেত্রফল হ্রাস পায়, ফলে শক্তি নির্গত হয়। সুতরাং তরল ফোঁটা তৈরিতে সম্পাদিত কাজ সমান প্রয়োজনীয় বা নির্গত শক্তি। যখন শক্তি নির্গত হয় বা প্রয়োজন হয়, সেটা সমান হচ্ছে গিয়ে তরল পৃষ্ঠের ক্ষেত্রফলের পরিবর্তন ইনটু পৃষ্ঠশক্তি। তাহলে সম্পাদিত কাজ হচ্ছে W, আর তরল পৃষ্ঠের ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে গিয়ে ডেল এ। আর এখন দেখো পৃষ্ঠশক্তির জায়গায় ই লেখার কথা, কিন্তু আমি টি লিখেছি, যেহেতু পৃষ্ঠশক্তি আর পৃষ্ঠটান সমান, এর জন্য টি লিখেছি। তাহলে W ইকুয়াল টু ডেল এ ইনটু টি। তরল পৃষ্ঠের ক্ষেত্রফলের পরিবর্তন। এখন এই তরল পৃষ্ঠটাকে যদি একটা বড় ফোঁটাকে ভেঙে, একটা বড় আর ব্যাসার্ধের তরল ফোঁটাকে ভেঙে যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র n সংখ্যক সমায়তনের ফোঁটায় পরিণত করি, তাহলে দেখো ডেল এ সমান হচ্ছে গিয়ে n সংখ্যক ফোঁটা, ছোট ফোঁটার ক্ষেত্রফল বিয়োগ বড় ফোঁটার ক্ষেত্রফল। আমি যদি ওই যে একটা বড় ফোঁটাকে ভেঙে যদি n সংখ্যক ছোট ফোঁটায় পরিণত করি, তাহলে ক্ষেত্রফলের যে পরিবর্তনটা ডেল এটা, সেটা হচ্ছে গিয়ে n সংখ্যক ছোট ফোঁটার ক্ষেত্রফল বিয়োগ বড় ফোঁটার ক্ষেত্রফল। এখন দেখো n ইন্টু n সংখ্যক, n এর জায়গায় n থাকবে, আর ছোট ফোঁটার ক্ষেত্রফল, ছোট ফোঁটাটা পানির ফোঁটাটা অনেকটা, পানির ফোঁটাটা গোলকার আকৃতির, এই জন্য গোলকের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তো ছোট দেখে আমি এখানে ছোট স্মল আর দিয়েছি, তাহলে n ইন্টু 4 পাই আর স্কোয়ার। আর এখানে এটা হচ্ছে কি বড় ফোঁটার ক্ষেত্রফল, বড় ফোঁটার ক্ষেত্রফলে ব্যাসার্ধটাও ক্যাপিটাল আর, তাহলে বড় ফোঁটার ক্ষেত্রফল হচ্ছে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এখানে n এর জন্য n। তাহলে এখন দেখো এখানেও 4 পাই আছে, এখানেও 4 পাই আছে, আমি যদি 4 পাই কমন নেই, তাহলে বাকি থাকছে n আর স্মল আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে 4 পাই কমন নিলাম, n স্মল আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার। এখন এই মানটা, এই ডেল এর মানটা যদি আবার আমি এখানে বসিয়ে দেই, ডাব্লিউ জায়গায় বসিয়ে দেই, তাহলে সম্পাদিত কাজ বা প্রয়োজনীয় বা নির্গত শক্তি, ডাব্লিউটা কিন্তু সম্পাদিত কাজও বলতে পারি, প্রয়োজনীয় বা নির্গত শক্তি বলতে পারি, সমান ডাব্লিউ সমান হচ্ছে গিয়ে, এই যে ডেল এর জায়গায় আমি এটা বসিয়ে দিলাম, এই যে 4 পাই ইন্টু n আর স্কোয়ার স্মল আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার, এই যে এটা বসিয়ে দিলাম, আর টি এর জায়গায় এই টি রইলো। তাহলে এই সম্পাদিত কাজ এটা দাঁড়াচ্ছে। আর যখন নিরেট ফোঁটার ক্ষেত্রে সম্পাদিত কাজ বলবে, অর্থাৎ বৃষ্টির ফোঁটার ক্ষেত্রে, তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। এই ইকুয়েশনটা ইউজ করে আমরা, আমাদের যদি বলে কি পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে কোনো বড় ফোঁটাকে ছোট ফোঁটায় পরিণত করতে, কিংবা ছোট বৃষ্টির ফোঁটাকে, অনেকগুলো বৃষ্টির ফোঁটাকে একত্রিত করে একটা বৃহৎ ফোঁটায় পরিণত করতে কি পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে, তখন বললে আমরা এই ইকুয়েশনটা লিখে আমরা সেই সমাধানটা করব। তাহলে আমাদের এই ইকুয়েশনটা মুখস্থ রাখতে হবে।
এরপরে এটা এটা হচ্ছে গিয়ে নিরেট ফোঁটার ক্ষেত্রে। এখন যদি ফা ফোঁটা, যেমন সাবানের বুদবুদের কথা বলা হয়, সাবানের ফেনার বুদবুদ, তখন এই যে W = 2 × 4 পাই n r স্কয়ার স্মল r স্কয়ার মাইনাস ক্যাপিটাল R স্কয়ার হবে। এখানে 2 হচ্ছে গিয়ে ফেনার দুইটা তল থাকে, বুদবুদের ফেনার দুইটা তল থাকে, এই জন্য এটার সামনে 2 দিয়ে গুণ দিয়ে দিতে হবে। তাহলে যখন আমাকে সাবানের বুদবুদের ফেনার ক্ষেত্রে বলবে, তখন আমরা ইকুয়েশন এটা ইউজ করব। এখন আসো, আর ব্যাসার্ধের একটি বুদবুদকে R2 ব্যাসার্ধের বুদবুদে পরিণত করতে সম্পাদিত কাজ। আমাকে যদি বলে একটা ব্যাসার্ধের বুদবুদকে আরেকটা ব্যাসার্ধের বুদবুদে পরিণত করেছে, সম্পাদিত কাজ কি হবে, এরকম যদি গাণিতিক সমস্যা বলে, তখন আমি এখানে n r স্কয়ারের জায়গায় দিব এই যে পরেরটা R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার, এই যে W = 2 × 4 পাই R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার × t। এই ইকুয়েশনটা আমি তখন ইউজ করে গাণিতিক সমস্যার সমাধানটা করব। এখন আসো, আমাকে যদি কখনো এই যে ব্যাসার্ধগুলোর কথা বলে, যে ব্যাসার্ধ দিতে একটা ছোট ফোঁটার ব্যাসার্ধ দেওয়া আছে, বড় ফোঁটার নাই, কিংবা বড় ফোঁটার ব্যাসার্ধ দেওয়া আছে, ছোট ফোঁটার নাই, তখন আমি আয়তন দিয়ে সেটা বের করব। তাহলে বড় ফোঁটার আয়তন সমান n সংখ্যক ছোট ফোঁটার আয়তন। যেহেতু আমি বড় ফোঁটাটা যখন ভেঙে আমি n সংখ্যক ফোঁটা পরিণত করেছি, তখন কিন্তু আয়তনটা সমানই রেখেছি, মানে সমানই হয়েছে। তাহলে বড় ফোঁটার আয়তন, গোলকের আয়তন আমরা কি জানি, 4/3 পাই r3। এখন দেখো, যেহেতু বড় ফোঁটা, এই জন্য 4/3 পাই ক্যাপিটাল R3। বড় ফোঁটার জন্য আমি বড় হাতের আর লিখেছি, আর এখানে n এর জায়গায় n থাকবে। আর ছোট ফোঁটার আয়তন, ছোট যেহেতু 4/3 পাই ছোট হাতের আর, স্মল r কিউব দিয়েছি। তাহলে এখান থেকে দেখো 4/3 পাই চলে যাচ্ছে, থাকতেছে আর ক্যাপিটাল R কিউব মাইনাস n স্মল r কিউব। এই যে, এখন আমাদের কখনো অঙ্কের ক্ষেত্রে, সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের যখন এগুলো বলবে, আমাদের সম্পাদিত কাজের পরিমাণ বলবে, তখন যেহেতু আমাদের একটা ফোঁটার মান ব্যাসার্ধ দেওয়া থাকবে, হয় ছোটটার নয় বড়টার, তখন সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা ইউজ করে ফোঁটার ব্যাসার্ধটা বের করে ফেলবো। যদি আমাদের বড় ফোঁটার ব্যাসার্ধ বের করতে বলে, তাহলে আর কিউ ক্যাপিটাল আর বের করব। আর যদি বলে ছোট ফোঁটার ব্যাসার্ধ বের করতে, তাহলে আমরা এই স্মল আর বের করব। তাহলে এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে, r কিউব = n স্মল r কিউব, এটা মনে রাখতে হবে। এখন আসো স্পর্শকোণ। এই যে, এটা একটা তরল পদার্থ, এটার মধ্যে আমি একটা কাঁচ নলকে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার পর এভাবে বক্রাকার ধারণ করলো, অবতলাকার। এটা পারদের মধ্যে এই কাঁচটাকে ডুবানোর ফলে উত্তলাকার ধারণ করলো। এখন আসো, স্পর্শকোণটা কি তাহলে দেখি। কঠিন ও তরলের স্পর্শ বিন্দুতে, এটা হচ্ছে গিয়ে কঠিন, এটা হচ্ছে তরল, এটা হচ্ছে গিয়ে স্পর্শ বিন্দু। কঠিন ও তরলের স্পর্শ বিন্দুতে তরলের বক্রতলে, মানে যে পাশে তরলটা যে বক্র আকার ধারণ করেছে, সেখানে তরলের বক্রতলে অঙ্কিত স্পর্শক, এই যে স্পর্শকটা টানলাম, সেই স্পর্শকটা কঠিনের সাথে তরলের যে কোণ উৎপন্ন করে তাকে স্পর্শকোণ বলা হয়। এখানে দেখো, এই যে কঠিনের সাথে তরলে, পানির দিকে, এখান দিয়ে হবে না, এখান দিয়ে কঠিনের সাথে তরলে যে কোণ উৎপন্ন করে তাকেই স্পর্শকোণ বলবো। এখন দেখো, তরলের ঘনত্ব কঠিনের চেয়ে কম হলে স্পর্শকোণ হবে সূক্ষ্মকোণ। এই তরল পদার্থের ঘনত্বটা যদি কঠিনের চাইতে কম হয়, তখন স্পর্শকোণটা হবে, এই যে এখানে স্পর্শকোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর তরল পদার্থের ঘনত্ব যদি কঠিনের চাইতে বেশি হয়, তখন এই স্পর্শকোণটা, থিতার মানটা হবে স্থূলকোণ। স্থূলকোণ যেমন সাধারণ পানি এবং কাচের মধ্যে যেই কোণটা, স্পর্শকোণটা, সেটার মান হচ্ছে গিয়ে 8 ডিগ্রি। আবার বিশুদ্ধ পানির সাথে কাচের যে স্পর্শকোণটা, সেখানে স্পর্শকোণের মানটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি। আবার পারদের সাথে কাচের যে স্পর্শকোণ, এই থিতার মানটা হচ্ছে গিয়ে 140 ডিগ্রি। তাহলে বিভিন্ন পদার্থের স্পর্শকোণ বিভিন্ন রকম হবে। দেখো, তরলের ঘনত্ব কঠিনের চেয়ে বেশি হলে স্পর্শকোণ হবে স্থূলকোণ। তাহলে আমরা স্পর্শকোণ নিয়ে দেখলাম যে কঠিন এবং তরলের স্পর্শ বিন্দুতে তরলের বক্রতলে অঙ্কিত স্পর্শকটা, এই যে অঙ্কিত স্পর্শকটা, সেটা কঠিনের সাথে যে কোণটা উৎপন্ন করলো সেটাই স্পর্শক কোণ। এই যে স্পর্শক কোণকে আমরা থিতা দ্বারা প্রকাশ করলাম।
এখন কৈশিক নলে তরলের আরোহণের ক্ষেত্রে যে পৃষ্ঠটানটা টি কি হবে, কৈশিক নলটা কি একটা সূক্ষ্ম চুলের ন্যায়, একটা চুলের ন্যায় সরু কাঁচ বিশিষ্ট ছিদ্র আকার বিশিষ্ট কাঁচ নলকে আমরা কৈশিক নল বলি। আর কৈশিক নলটা কোনো যদি কোনো তরলের মধ্যে ডুবিয়ে দেই তাহলে নিজে নিজে আস্তে আস্তে পানিতে উঠবে, হয় তরলের ক্ষেত্রে উপরের দিকে উঠবে, আবার পারদের ক্ষেত্রে নিচের দিকে নেমে যাবে। এখন দেখো, যখন আমি তরল কৈশিক নলটাকে পানির মধ্যে ডুবালাম তখন এই যে স্পর্শ কোণটার বিরুদ্ধে আসঞ্জন বলের কারণে এটার বিরোধিতা, এই যে বিরুদ্ধে বিপরীত বলে স্পর্শ কোণটা থিতা ভিতরের দিকে কাজ করছে, আর আসঞ্জন বলের কারণে পৃষ্ঠটানটা টিটা বাইরের দিকে কাজ করছে। আসঞ্জন বল হচ্ছে গিয়ে দুইটা অণুর মধ্যে, পদার্থের ভিন্ন ধর্মের দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে গিয়ে আসঞ্জন বল। যেমন এই যে পানির অণু এবং কাচের অণুর মধ্যে যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে গিয়ে আসঞ্জন বল। এখন এই টিটাকে আমরা ভেক্টরের সাহায্যে দুইটা উপাংশে বিভক্ত করতে পারি। আমরা জানি ভেক্টরে কোনো বলকে দুইটা উপাংশে বিভক্ত করে, একটা হচ্ছে কি টি সাইন থিটা, এটা হচ্ছে কি টি কস থিটা। এখন টি সাইন থিটা দেখো এই নলের ব্যাসার্ধের লম্বভাবে, না, নলের দৈর্ঘ্যের নলের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে কাজ করছে এই টি সাইন থিটাটা। আবার ব্যাসার্ধের সাথেও ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে কাজ করছে। এই যে এইখানে একটা টি সাইন থিটা বাইরের দিকে, এই প্রান্তের জন্য টি সাইন থিটা বাইরের দিকে। তাহলে একটা টি সাইন থিটা আরেকটা সাইন থিটাকে নিষ্ক্রিয় করে দিবে। এখন বাকি থাকছে কি টি কস থিটা। এই টি কস থিটা দৈর্ঘ্য বরাবর বাইরের দিকে কাজ করছে টি কস থিটা। এই টি কস থিটার কারণেই পানিটা আস্তে আস্তে উপরের দিকে এই উচ্চতায় উপরের দিকে উঠে যাবে। এটা হচ্ছে কি এইচটা হচ্ছে কি উপরের দিকে যতটুকু পানিটা উপরের দিকে উঠেছে, নলের ভিতরে যতটুকু পানি, এই যে এখান থেকে এতটুকু পানি নলের দিকে উপরে উঠেছে। তাহলে এই যে এই কৈশিক নলে তরলের আরোহণের ক্ষেত্রে, যে কৈশিক নলের মধ্যে তরলের আরোহণের জন্য টি যেটা আসবে, পৃষ্ঠটান টি ইকুয়াল টু হচ্ছে গিয়ে ইকুয়েশন যেটা এইচ প্লাস 1/3 ইন্টু রো জি আর। এখানে এইচটা হচ্ছে গিয়ে কৌশিক নলের মধ্যে তরলটা যতটুকু উপরে উঠেছে আরোহণ করেছে সেটার উচ্চতাটা এইচটা। তারপরে রোটা হচ্ছে গিয়ে এই ঘনত্বটা, তরলের ঘনত্ব যেটা সেটা। আচ্ছা, জি হচ্ছে অবিকর্ষ ত্বরণ, আর আর হচ্ছে যে কৌশিক নলের যেটা ব্যাসার্ধ, আর কস থিটা হচ্ছে গিয়ে এই যে এই উপাংশটা। তাহলে আরোহণের ক্ষেত্রে পৃষ্ঠটান টি ইকুয়াল টু এটা দাঁড়াচ্ছে। এখন এখন পৃষ্ঠ ইয়ার ক্ষেত্রে কৌশিক নলের ব্যাসার্ধটা অনেক ক্ষুদ্র, খুব ছোট হলে এইচ এর তুলনায় 1/3 আর কে উপেক্ষা করা যায়। যেহেতু কৌশিক নল খুবই সরু, এই জন্য আরটাও অনেক সরু আসবে, আর এর মানও অনেক কম আসবে। তাহলে উচ্চতা এইচ এর তুলনায় 1/3 আর কে আমি উপেক্ষা করতে পারি। তখন ইকুয়েশনটি কি দাঁড়ায়, টি ইকুয়াল টু এইচ রো জি আর বাই 2 কস থিটা। এই যে আমি 1/3 আরটাকে বাদ দিয়ে দিলাম, থাকছে কি বাকি এইচ রো জি আর বাই 2 কস থিটা। আর বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমি জানি স্পর্শ কোণ হচ্ছে কি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি স্পর্শ কোণ। তাহলে এখানে থিটার মান যদি 0 ডিগ্রি বসাই তাহলে কস 0 ডিগ্রি হচ্ছে কি 1, তখন পৃষ্ঠটান টি আসছে টি ইকুয়াল টু দাঁড়াচ্ছে এইচ রো জি আর বাই 2। এগুলো আমাদের মনে রাখতে হবে, আমাদের ইকুয়েশন জন্য অঙ্কের জন্য লাগবে। আমি কিছুক্ষণ পরে যখন একটা বাড়ি কাজ দিচ্ছি সেখানে কিন্তু এই ইকুয়েশনটা লাগবে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে কৌশিক নলে তরলে আরোহণের ক্ষেত্রে পৃষ্ঠটান টি ইকুয়াল টু এইচ রো জি আর। এখানে এইচটা হচ্ছে কি যতটুকু পানিটা উচ্চতা উঠবে সেটা, রোটা হচ্ছে কি ঘনত্ব, জি হচ্ছে অবিকর্ষ ত্বরণ, আর হচ্ছে কৌশিক নলের ব্যাসার্ধ, আর 2 তো কনস্ট্যান্ট রাশি। এখন আসো, এতক্ষণ আমরা যা যা পড়েছি তার উপর আমি একটু বাড়ি কাজ দিচ্ছি, তোমরা করে নিও। একটি কৈশিক নলের ব্যাস 0.04 ইন্টু 10⁻⁴ মিটার। এর এক প্রান্ত পানিতে ডুবালে পানি নলের ভিতরে 0.082 মিটার উপরে ওঠে। পানির পৃষ্ঠটান কত? এই যে টির মান বের করতে বলছে। এখানে দেখো নলের ব্যাস দেওয়া আছে, ডি দেওয়া আছে, ব্যাস থেকে আমাদের ব্যাসার্ধটা বের করতে হবে। আর এক প্রান্ত পানিতে ডুবালে পানি নলের ভিতরে এত মিটার ওঠে, এইচটা দেওয়া আছে।
তাহলে এগুলোর মান বসিয়ে আমি ওই যে টি ইকুয়াল টু যেটা ইকুয়েশন শিখেছি এইচ রো জি আর বাই 2 সেখানে বসিয়ে আমি টি এর মানটা বের করে ফেলবো। 2 মিলিমিটার ব্যাসের একটি পানির গোলককে ভেঙে 10 লক্ষ সম আয়তনের ক্ষুদ্র ফুটায় তৈরি করলে কি পরিমাণ, দুইটা বের করতে হবে, একটা হচ্ছে কাজ সম্পন্ন হবে আর একটা হচ্ছে কি শক্তি ব্যয় হবে। আর পানির পৃষ্ঠটান দেওয়া আছে 72 × 10⁻³ নিউটন মিটার ইনভার্স 1। এখানে দেখো ব্যাস দেওয়া আছে, ডি দেওয়া আছে, তারপরে ব্যাসটাকে ব্যাসার্ধ করে ফেলতে হবে, আর এ নিয়ে যেতে হবে। একটি পানির গোলকে, এটা ক্যাপিটাল আর এর যেটা সেটা ক্যাপিটাল আর এটা, তাহলে আমাদের স্মল আরটা বের করতে হবে। ওই যে আমি একটু আগে ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু এন স্মল আর কিউব বলেছি, সেই সূত্রটা দিয়ে এটা ব্যাসার্ধটা বের করতে হবে স্মল আর এর, তারপরে কাজটা ডাব্লিউর মানটা বের করতে হবে, তারপরে শক্তি, শক্তি বয় কাজ আর শক্তি একই, তাহলে কাজ যেটা বেরোবে শক্তির মান শক্তিও কিন্তু একই থাকবে। এই দুইটা অঙ্ক তোমরা করে ফেলবা। আজকের ক্লাস দেখার জন্য তোমাদের ধন্যবাদ এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।